মেয়েটা চোখের আড়াল হতেই তুবা হাঁপ ছেড়ে হাত সরিয়ে নিল। স্বাধীন ভ্রু কুচকে বইয়ের দিকে তাকিয়ে থাকলো। তা দেখে তুবা হাই তুলে বলতে লাগলো, আমার আর একটা ননদ বের হয়েছিল। আমার সতীন হওয়ার সম্ভাবনাকেও অবজ্ঞা করতে পারি না, তাই কোনো রিস্ক নেইনি। স্বাধীন দীর্ঘশ্বাস ফেলে গাড়ির দরজা খুলে বলল, ভেতরে প্রবেশ করুন, আমার প্রিয়তমা ওয়ান অ্যান্ড অনলি ওয়াইফ। স্বাধীনের নাটকীয়তায় হেসে ফেলে তুবা। ভেতরে বসতে বসতে বলল, ওকে চশমা লাভার স্বামীজি। স্বাধীনও গাড়িতে উঠে বসে নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে ওরা বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে ওরা ব্যতীত আর কেউ নেই। স্বাধীনের মা বাবা একজন আত্মীয়ের বাসায় অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে গিয়েছে। সারাদিনের ক্লান্তময় দিন শেষে তুবা একটু শুয়ে পড়ল। তারপর ফোনে ভিডিও দেখতে লাগলো। স্বাধীন ফোনে একটা পেশেন্টের সাথে জরুরি কিছু কথা বলছিল। কল কেটে পেছনে তাকাতেই দেখলো তুবা এক হাত পেটে রেখে ভিডিও দেখতে দেখতে মুচকি হাসছে। তা দেখে স্বাধীন দুষ্টু হেসে বলল, আমি কি বাবা হতে যাচ্ছি সোনা? তুবা চৌকিতে সোজা হয়ে বসে স্বাধীনের দিকে তাকিয়ে বলল, না। আচ্ছা, তবে দ্রুত হব। তুবা লজ্জায় মাথা নিচু করে রাখলো। এতটাই লজ্জা পেল যে কথা বলতে পারল না। ক্ষণকাল বাদে ও মৃদু কণ্ঠে বলতে লাগলো, শুনুন, হ্যাঁ বলো। আমাকে ভুল বুঝবেন না, কিন্তু আমি এখন বাচ্চা নিতে চাচ্ছি না। স্বাধীন ভ্রু কুচকে তুবার সামনে গিয়ে বসে ওর মুখটা তুলে বলল। কেন সোনা? তুবা স্বাধীনের চোখে চোখ রেখে বলল, আসলে আমার অসুখটা এখনো ভালো হয়নি। আমি চাচ্ছি না এই অসুখের কারণে আমাদের বাচ্চার কোনো ক্ষতি হোক। ধরুন আমি প্রেগনেন্ট হই, ওই অবস্থায় যদি আমি আবার অ্যাবনর্মাল হয়ে যাই, তখন যদি দাদু হয়ে কিছু উল্টাপাল্টা করে আমাদের বাচ্চাকে মেরে। তুবার বলতে পারল না, কেঁদে ফেলল। স্বাধীন ওকে জড়িয়ে ধরে ওর মাথায় হাত বুলিয়ে বলল, রিল্যাক্স, বুঝেছি আমি। তুমি ভয় পেও না সোনা। অনেকদিন থেকে তোমার কোনো অ্যাটাক হয়নি। আর আল্লাহর রহমতে আমি খুব দ্রুতই তোমার এই সমস্যা দূর করার সর্বোচ্চ চেষ্টা করব। তারপর আমাদের কিউট বাচ্চাও দ্রুত পৃথিবীতে ল্যান্ড করবে, ঠিক আছে? তুবা অনেকক্ষণ স্বাধীনকে নিজের সাথে জড়িয়ে ধরে রাখলো। ওর মন ভালো করার জন্য স্বাধীন গলা খাকারি দিয়ে বলে উঠল, তবে হ্যাঁ, আমাদের বাচ্চাকে আমি চশমা পরাবো ছোট থেকে। আমি নিজ হাতে সেই চশমা তৈরি করব। তুবা তৎক্ষণাৎ স্বাধীনকে ছেড়ে দিয়ে কটমট দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, আপনার নাক ফাটিয়ে দিব আমি, বেয়াদব বেড়া। আমার বাচ্চা আপনার মতো কানা হবে না, হ্যাঁ? যদি বেশি পাকনামি করার চেষ্টা করেন, তাহলে এর হিসাব আমি পরকালে গিয়ে নিব। আমি তো চশমা পরাবই। তুবা আচমকা স্বাধীনের গালে গুঁতো মেরে বলল। হ্যাঁ, সেই চেষ্টা একবার করে দেখুন শুধু। স্বাধীন গালে হাত দিয়ে আহম্মক হয়ে কিছুক্ষণ তুবার দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল। অকৃতজ্ঞ বউ কোথাকার। কথাটা বলে বাথরুমে চলে গেল শাওয়ার নেওয়ার জন্য। ও যেতেই তুবা মিটিমিটি হাসতে লাগলো। কিছু সময় পর স্বাধীনের ফোন বেজে উঠল। তুবা স্ক্রিন দেখে বলল। এই শুনুন, মা ফোন দিয়েছে। স্বাধীন আতঙ্কিত কণ্ঠে বলে উঠল। দ্রুত নিয়ে আসো। তুবা বাঁকা হাসলো। স্বাধীনকে একটু শিক্ষা দেওয়া উচিত, তাই ও না শোনার ভান করে বলতে লাগলো। কি বললেন? শুনতে পাচ্ছি না। আমার ফোনটা দাও প্লিজ। তুবা মুখে হাত চেপে কিছুক্ষণ হেসে বলল। এই কিছু শুনতে পাচ্ছি না তো। আমার কানে মনে হচ্ছে চশমা লাগাতে হবে। কথাটা বলে তুবা আবারও হাসলো। স্বাধীন বাথরুমের দরজা খুলে ধপাধপ পা ফেলে ভেতরে চলে আসলো। ওর পরনে শুধু একটা টাওয়াল আর সারা শরীরে সাবানের ফেনা। ওকে একদম গলন্ত মোমের মতো লাগছে। ওর অবস্থা দেখে তুবা অট্টহাসিতে ফেটে পড়ল। ওদিকে স্বাধীন বলছে। হ্যাঁ আম্মু, শুধু 2 সেকেন্ড দেরি হয়েছে। বাড়ি এসে 2বার কান মলে দিয়েও শোধবোধ হয়ে যাবে। তুবা হাসতেই আছে, কিন্তু ওর হাস্যোজ্জ্বল মুখ আতঙ্কে ভরে গেল যখন স্বাধীন বাঁকা হেসে বলতে লাগলো। আসলে আম্মু, আমি ভেবেছিলাম তুমি তোমার সাথে কথা বলবে, তাই ওকে ধরতে বলেছিলাম, কিন্তু ও শুয়েছিল, ওঠেনি। তাই তো একটু দেরি হলো। উনি তেতে উঠে বললেন। কি? দ্রুত ওকে ফোন দাও। স্বাধীন চোখ মেরে তুবাকে ফোনটা দিয়ে দিল। তুবা চোখ দিয়ে স্বাধীনকে অগ্নিবর্ষণ করে কম্পিত হাতে ফোনটা নিয়ে বলল। হ্যাঁ মা। এই তোমার ফোন ধরার চেয়ে তোমার কাছে শুয়ে থাকা বেশি জরুরি? তুমি এতটা অপছন্দ করো আমাকে? আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? ও, বুঝেছি, আমি শাশুড়ির জন্য আমাকে ভালোবাসো না, তাই না? বুঝি বুঝি, ঠিক আছে, কাল আমাকে বৃদ্ধাশ্রমে রেখে এসো। তুবা কপাল চাপড়ে মনে মনে বলল।
হায় আল্লাহ, পিঁপড়া থেকে ডাইনোসর বানিয়ে ফেললো দেখি। শাহনাজের দিন মহা আনন্দে কেটে যাচ্ছে, কারণ ও অনেক পরিশ্রম করে পড়াশোনা করার পর তুষারের ভার্সিটিতে ভর্তি হতে পেরেছে। যদিও তুষারের লাস্ট ইয়ার চলছে ভার্সিটিতে, তবুও ওর খুশি দেখে কে। নাচতে নাচতে ড্রয়িং রুমে যেতে ধরে ও ধরাম করে একটা টেবিলের সামনে পড়ে গেল, কিন্তু মাথা ফেটে যাওয়ার বদলে হালকা একটু আঘাত পেল শুধু। শাহনাজ মাথায় হাত দিয়ে ভ্রু কুঁচকে টেবিলের দিকে তাকালো। টেবিলের প্রতিটা কোণায় নরম কিছু ফোম দিয়ে রাখা। এতদিন এই জিনিসটা শাহনাজের নজরে পড়েনি। ও পুরো বাড়ি পায়চারি করতে করতে সব টেবিল চেয়ার, বিশেষ করে কাঠের শক্ত জিনিসগুলো দেখতে লাগলো। আশ্চর্যজনকভাবে সবগুলোতে প্রোটেকশন দিয়ে রাখা। শাহনাজ বিড়বিড় করে বলতে লাগলো, এটা কি বাবার কাজ নাকি ভাইয়ার? তানিয়া একটু ঘুমানো শেষে নিচে নেমে শাহনাজকে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুতপথে ওর দিকে এগিয়ে গেল। ব্যস্ত হয়ে ওর মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, আবার পড়ে গিয়েছিলি? দেখি কোথায় ব্যথা পেয়েছিস। শাহনাজ সামান্য হেসে বলল, পড়ে তো গিয়েছিলাম, কিন্তু ব্যথা পাইনি। তুমি হাইপার হলো না ছোট মা? তানিয়া ওকে সোফায় নিয়ে গিয়ে বসালো। দুইজনে কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো। হঠাৎ শাহনাজ বলে উঠল, আচ্ছা ছোট মা, আমার কি সমস্যা বলো তো? তানিয়া ভ্রু কুঁচকে বলল, কি সমস্যা হবে? মানে বলতে চাচ্ছি, কেউ তো আমার মতো এভাবে পড়ে যায় না, তাহলে আমি কেন শুধু শুধু পড়ে যাই ছোট মা? তানিয়া সামান্য হেসে শাহনাজের গাল টেনে বলল, কারণ তো অবশ্যই আছে মা। তুই যখন সিনুর পেটে, তখন সিনু প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিল। ডেলিভারির দিন তো আমাদের আত্মা জমে গিয়েছিল, যখন ডাক্তার এসে বলেছিল সিনু আর তুই কেউই কোনো রেসপন্স করছিস না। ভাগ্যিস ওই সময় সাজিদ ভাইয়া ছিল না। উনি সিনুর মুমূর্ষু অবস্থা দেখার পর থেকেই হাসপাতালের এক পাশে গিয়ে নামাজ পড়ছিল। তবুও শেষ রক্ষা হয়নি। অন্য একটা বাচ্চার কান্না শুনে দৌড়ে এসে যখন তোদের অবস্থা শুনলো, তখন ভাইয়া কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ করে ফেলেছিল। আমাদের অবস্থাও নাজেহাল হয়ে গিয়েছিল। আমার চোখের সামনে শুধু 4 বছরের ছোট্ট ছোট্ট সাভাস আয়েশার মুখ ভেসে উঠছিল, সাজিদ ভাইয়ার মুখ ভেসে উঠছিল। শিনুর কিছু হলে তো ওরা কেউই বাঁচতে পারবে না। যাক, আল্লাহর রহমতে শেষ পর্যন্ত শিনু আর তুই বেঁচে গিয়েছিলি। কথাগুলো বলে তানিয়া থামলো। ওর সেই দিনের দৃশ্যগুলো চোখের সামনে ভাসার কারণে গলা কাঁপতে লাগলো। নিজেকে সামলে নিয়ে তানিয়া বলতে লাগলো, ডেলিভারির পর পুরো 1.5 মাস শিনু শয্যাশায়ী হয়ে বিছানায় পড়েছিল। সাজিদ ভাইয়া পুরোটা সময় শিনুর অত্যাধিক খেয়াল রেখেছে, তোকে সামলেছে, সাবা সায়েসাকে সামলেছে, ব্যবসা সামলেছেন। আমাদের সাজিদ ভাইয়ার জন্য যা খারাপ লাগতো না, শুধু শুকিয়ে গিয়েছিল। শিনুর অসুস্থতার কারণে তোকে তোলা দুধ খাওয়াতে হয়েছে, তাই তুই এতটা দুর্বল হয়ে গেছিস, বুঝেছিস? শাহনাজ চুপটি করে ছোট মায়ের সব কথা শুনল। ওর ভীষণ খারাপ লাগছে মাম্মা বাবার জন্য। ওকে মন খারাপ করতে দেখে তানিয়া ওর গালে হাত দিয়ে বলল, কি হলো, মন খারাপ করিস না। তোকে একটা মজার কথা বলি শোন। তোর জন্মের 3 মাস পরই নীর জন্মেছিল। তোর নাবিন ভাইয়া রাইমার ডেলিভারির দিন এতটাই আতঙ্কিত হয়ে গিয়েছিল যে রাইমার এক চিৎকারে জ্ঞান হারিয়ে ফেলেছিল। নীর জন্ম নেওয়ার পাক্কা 1 ঘন্টা পর নাবিন ভাইয়ার জ্ঞান ফিরেছিল। সিনুর এমন অবস্থা দেখেই মূলত নাবিন ভাইয়ার ওই অবস্থা হয়েছিল। শাহনাজ হাসতে লাগলো। তানিয়া হাসি থামিয়ে বলল, সিনুর অবস্থা দেখার পর আমরা ভয়ে কেউ আর বাচ্চা নিইনি, নয়তো আমি একটা ক্রিকেট টিমের মা হতাম, আর তোর মাম্মা একটা ব্যাকআপ ক্রিকেট টিম বানিয়ে ফেলতো। শাহনাজ এবার জোরে জোরে হাসতে লাগলো, সাথে তানিয়াও। এত কিছুর মাঝে তুষার যে কখন ওদের পিছনে এসে দাঁড়িয়েছে সেটা ওরা খেয়ালই করেনি। তুষার গলা খাকারি দিয়ে বলল, মামা, আমার সম্পত্তির ভাগিদার বানানোর পরিকল্পনা না করে দরকার একটু বড় মায়ের কাছে যাও, তোমাকে অনেকক্ষণ ধরে ডাকছে। তানিয়া বসা থেকে উঠে তুষারের গালে হোঁটা মেরে বলল, সম্পত্তির ভাগিদার এটা বলার জন্য তোমার থেকে আমি পরকালে গিয়ে হিসাব নিব। তানিয়া চলে গেল। তুষার গালে হাত দিয়ে সেই দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, এই হিসাবের চক্করে কবে না জানি বাবার সাথে সাথে আমিও গলায় ফাঁসি দিই। শাহনাজ তুষারের দিকে তাকিয়ে আছে। ওর পরনের টি শার্টটা শাহনাজের অনেক পছন্দের,
কারণ এইটা বললে তুষারকে প্রয়োজনের তুলনায় একটু বেশি সুন্দর লাগে। হঠাৎ তুষারের হাতের নোটবুকটা একটা লেখা চোখে পড়তেই শাহনাজের ভ্রু কুঁচকে গেল। ও শটানে তুষারের হাত থেকে নোটবুকটা নিয়ে বলল। এখানে কি লেখা তুষার ভাই? তুষার বিস্ফোরিত চোখে তৎক্ষণাৎ নোটবুকটা ছো মেরে শাহনাজের থেকে ছিনিয়ে নিয়ে বলল। তোর জানার কোনো দরকার নেই ভ্যাবলি। বলে তুষার লম্বা লম্বা পা ফেলে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। অন্যদিকে শাহনাজ ধা হয়ে স্থির চোখে বসে আছে। ওর দৃষ্টিপাতের কোনো নড়চড় হচ্ছে না। নোটবুকটাতে টিএন লেখা ছিল বেশ বড় করে আর সুন্দর সুন্দর নকশা করে। কিছুক্ষণ থাওয়া মেরে থাকার পর শাহনাজ তাচ্ছিল্যের হাসি এসে বলতে লাগলো। টি ফর তুষার আর এন ফর নীর। কথাটা শেষ হতেই শাহনাজের কার্নিশ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। কেউ দেখে ফেলার আগেই সেটা মুছে নিয়ে শাহনাজ দৌড়ে নিজের রুমে চলে গেল। বেশ কিছুক্ষণ একা একা কান্না করার পর শাহনাজ চোখ মুখে পানি দিয়ে ধুয়ে বিছানায় চুপ করে বসে থাকলো। হুট করে বিছানা থেকে উঠে ও সোজা 4 তলায় চলে গেল। লাইব্রেরি রুমে ঢুকে ও কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজতে লাগলো। খুঁজে পেতেই ও দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। আচমকা এমন ঘটনায় সাজিদ চমকে উঠে বলল। কি ব্যাপার ছোট আম্মুজান? শাহনাজ কোনো উত্তর না দিয়ে ঘাপটি মেরে বাবাকে জড়িয়ে ধরে থাকলো। সাজিদ ওর মাথায় হাত দিয়ে বলল। তোমার মাম্মা বকা দিয়েছে তোমাকে? হ্যাঁ, দিলে বলো, আমিও গিয়ে দুটো ধমক দিয়ে আসি তোমার মাম্মাকে। শাহনাজ মুখে কিছু না বলে মাথা ডানে বামে ঘুরিয়ে না বোঝালো। কয়েক সেকেন্ড দুইজনেই নীরব থাকলো। তারপর শাহনাজ নীরবতা ভেঙে বলল। আজ হঠাৎ তোমাকে জড়িয়ে ধরতে ভীষণ ইচ্ছা করছিল বাবা। সাজিদ সামান্য হেসে বলল। আমার সেজু এখনো ছোট সেজুই রয়ে গেছে দেখছি। হ্যাঁ, তোমার যখন ইচ্ছা হবে আমার কাছে চলে এসো ছোট আম্মুজান। তুষার কিছু বই নেওয়ার জন্য লাইব্রেরিতে এসে সামনের দৃশ্য দেখে মুচকিয়ে হাসলো। ওদের দুইজনকে কোনোরূপ ডিস্টার্ব না করে ও প্রয়োজনীয় বইগুলো নিয়ে চলে যেতে ধরলে হঠাৎ মেহমেদ ওর সামনে এসে বলল। দেখে কিছু শেখো। হোয়াট এভার, তুমিও তো আমাকে মাঝে মাঝে জড়িয়ে ধরতে পারো নাকি? তুষার শান্ত চোখে কিছুক্ষণ বাবার দিকে তাকিয়ে থেকে বলল। আমি মেয়ে না বাবা, আমার অত ইমোশন নেই। বলেও চলে গেল। ওর গমন পথের দিকে তাকিয়ে মেহমেদ দীর্ঘশ্বাস ফেলে বলল। যাহ, বাবা ভাই বউ ছেলে কেই পাত্তা দেয় না দেখছি। হোয়াট এভার, নাতি নাতনি এখন আমার শেষ ভরসা। আয়েশা বারিশের কিছু শার্ট স্ত্রী করে সেগুলো সুন্দর করে গুছিয়ে কাবার্ডে রেখে দিল। তারপর বিছানায় শুয়ে গায়ে দিতেই ওর ফোন বেজে উঠল। স্ক্রিনে সেজু নামটা দেখতে ওর মুখে হাসি ছড়িয়ে পড়ল। দ্রুত ফোন রিসিভ করে বলল। কি ব্যাপার বনু, এতদিন পর মনে পড়লো আমাকে? শাহনাজ কান্না আটকে বলল। আপু, ওর কণ্ঠ শুনে আয়েশা বিচলিত হয়ে বলল। কিছু হয়েছে বনু? শুধু তোমাকে খুব মনে পড়ছে। আমার মন খারাপ হলে তুমি এক চুটকিতেই সেটা ভালো করে দিতে, কিন্তু এখন তুমি আমার পাশে নেই কেন? আয়েশার মনটা খারাপ হয়ে গেল। হতাশ কণ্ঠে বলল। সেজু, আমিও তোকে খুব মিস করি, কিন্তু কি করতে পারি বল? বিয়ের পর অন্যের বাড়িতে আসতেই হবে, এটাই যে নিয়ম। তাহলে বারিশ ভাইয়াকে আমাদের বাড়িতে নিয়ে আসতে পারোনি? আজ থেকে ছেলেরা অন্যের বাড়িতে যাবে, মেয়েরা না। আয়েশা হেসে উঠে বলল। ওরে আমার ভেবলি রে, কি শখ তোর! এভাবে বেশ কিছুক্ষণ কথা বলে আয়েশা ফোন কেটে দিল। কিন্তু ওর মুখের হাসি হারিয়ে গেল। ও খুব করে জানে শাহনাজের আজ ভীষণ মন খারাপ। কণ্ঠ শুনেই বুঝেছে ও। এতে করে আয়েশার মন বেজার হয়ে গেল। বাড়ির রুমে এসে বউর থতমত মুখটা দেখে কপাল কুঁচকে ফেলল। নিজের পোশাক নিয়ে বাথরুমে চলে গেল শাওয়ার নেওয়ার জন্য। গোসল শেষে বেরিয়ে এসে বউর অপরিবর্তিত মুখশ্রী দেখে বাড়ির ধীর পায়ে ওর সামনে এসে বসে বলল। তুমি কি কোনোভাবে অসন্তুষ্ট? আয়েশা ভ্রু কুঁচকে বলল। কেন বলুন তো? আমি তোমার বাবার মতো বড় লোক না আয়েশা, অনেক স্ট্রাগল করে এই পর্যায়ে এসেছি। তবুও যতটুকু সম্ভব আমি তোমার সব চাহিদা পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করব। যদি কোনো চাহিদা পূরণ করতে ব্যর্থ হই তাহলে আমাকে একটু সময় দিও, তবুও মন খারাপ করে থেকো না। আর সবচেয়ে বড় কথা, আমাকে ছেড়ে কখনো যেও না। আয়েশা বারিশের সন্নিকটে গিয়ে ওর 2 গালে হাত রেখে বলল। এসব কথা বলছেন কেন? আমি কি কখনো অভিযোগ করেছি? আরে অভিযোগ করার মতো কোনো কারণই তো এখন পর্যন্ত খুঁজে পাইনি। তাহলে এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কাল অনলাইনে যে শাড়িটা পছন্দ করেছিলে সেটা কিনে দিইনি বলে? আয়েশা মুখ ভেঙচি কেটে বলল। ওই শাড়ি আমার কেনার ইচ্ছে হয়েছে, এটা আপনাকে কে বললো? আসলে সব অনলাইন প্রোডাক্টের মালিকদের সাথে আমি আজাইরা প্যাচাল পারি, কিন্তু
কিন্তু শেষে কিছুই কিনিনি, কারণ সরাসরি প্রাইস বলতে চায় না ওরা। প্রাইস শোনার জন্য ইনবক্সে চিপায় চাপায় ডাকে, তাই একটু শিক্ষার্থী। বারিশ চোখ শুরু করে আয়েশার দিকে তাকিয়ে থাকলো। সোজা সাপটা উত্তর না দিয়ে আয়েশা বলে উঠল, আসলে ছোট বোনটার কথা ভীষণ মনে পড়ছে। ও আমার অনেক আদরের, ওর এতটুকু কষ্ট আমি সহ্য করতে পারি না। বারিশ মুচকি হেসে বলল, ঠিক আছে, কাল তোমায় ও বাড়িতে কয়েকদিনের জন্য রেখে আসবো। আয়েশা মুহূর্তে খুশি হয়ে গেল। ক্ষণকাল বাদে আয়েশা কিছু একটা ভেবে উঠল। এই শুনুন, অনেক দিন থেকে একটা কথা ভাবছিলাম। আমার নাম আয়েশা মানে এ, আপনার নাম বারিশ মানে বি, আমরা হলাম এ বি। হ্যাঁ, তো তো আমাদের এক বাচ্চার নাম এডি আর এক বাচ্চার নাম ভিলিয়ার্স রাখলে কেমন হয়? একদম ঝাক্কাস না? বাড়ির শীতল দৃষ্টিতে ওর হাস্যোজ্জ্বল মুখটার দিকে তাকিয়ে থেকে বলল, 5 মিনিট আগের পড়া মনে থাকে না, আর 18 বছর আগে ক্রিকেটে রাজত্ব করা মিস্টার 360 ডিগ্রি এ বি ডি ভিলিয়ার্স এর কথা মনে আছে? এই, তোমার কি একটুও লজ্জা করে না? আয়েশা হাই তুলে বলল, আমাকে পড়াশোনা ব্যতীত যা ইচ্ছে করতে বলুন, আমি আছি। রান্না করা, কাপড় কাচা, সাবাসের সাথে ঝগড়া করা, কারো নাক ফাটিয়ে দেয়া, কারো চুল টেনে ছিঁড়ে দেয়া, ব্লাবলা সব কিছুতে আমি এক্সপার্ট। আসলে পড়াশোনা একটু অশ্লীল তো, তাই ওটা পারি না। সকাল সকাল পাখির কিচিরমিচির আওয়াজ ঘুম ভাঙিয়ে দিল আয়েশার। ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছিল একটু, কিন্তু ঘুমানো আর হলো কোথায়। পাশে থাকাতেই আয়েশা সামান্য হাসলো। শাহনাজ গুটিসুটি মেরে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। বারিশ গতকাল ওকে এখানে রেখে গেছে। আয়েশা মুচকি হেসে বোনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, আর ওর নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে থাকতে লাগলো। শাহবাজ আর আয়েশার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদটা ওদের ছোট বোন শাহনাজ। ওর জন্য সব কিছু করতে রাজি আছে ওরা। আরও কিছুক্ষণ পর আয়েশা বিছানা থেকে নেমে ছাদের দিকে চলে গেল। সামনেই শীত পড়বে, তাই সকালবেলা বেশ ঠান্ডা লাগে। আয়েশা নিজের গায়ের ওড়নাটা চাদরের মতো করে নিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে লাগলো। হঠাৎ করে শাহবাজ কোত্থেকে এসে খুবই ভয়ঙ্কর কণ্ঠে আয়েশার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে উঠল, আয়েশা। আচমকা এমন আওয়াজে ভয় পেয়ে আয়েশা চিৎকার করে উঠল। তা দেখে শাহবাজ হাসতে লাগলো। আয়েশা এখনো ভয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ও গিয়ে শাহবাজের পিঠে মারতে মারতে বলল, আমাকে মারতে চাস? এক্ষুনি হার্ট অ্যাটাক করে ফেলতাম। শাহবাজ হাসতে হাসতেই বলল, মরিস না ভাই, তোর বাচ্চা তোকে না পেয়ে আবার পাগল হয়ে যাবে। আয়েশা মুখ ভেঙচি কেটে সামনের দিকে তাকালো। ওর দেখা দেখি শাহবাজও সামনের দিকে তাকালো। ক্ষণকাল নীরবতা। অতঃপর শাহবাজ বলে উঠল, বাড়ির স্যারের মতো মানুষকে আধা পাগল বানিয়ে দিয়েছিস, তোর ট্যালেন্ট আছে মানতে হবে। বাজে কথা বলবি না। বাজে কথা এটা? যে ক্লাসে শুধু পড়াশোনাটাই দেখতো, তাকে তুই একটা পেতনির প্রেমে পড়তে বাধ্য করেছিস। এটা কি কম কিছু? তুই কিভাবে পারলে আমাদের স্যারের জীবনটা তছনছ করে দিতে? হ্যাঁ? আয়েশা ক্ষুব্ধ চাহনিতে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, তোর বাড়ির স্যারই নাচতে নাচতে বিয়ে করতে এসেছিল, আমি নাচতে নাচতে যাইনি। আর স্যারের নজর এতটা ডেঞ্জারাস সে সম্পর্কে তো ধারণা নেই। ক্লাসে অন্যদিকেও নজর থাকতো, যেটা আমি আগে ধরতে পারিনি, বিয়ের পর ধরতে পেরেছি। শাহবাজ মুচকি হাসলো, কিন্তু আয়েশার অগোচরে। তবে একটু পরে মিথ্যা আর্তনাদ করে বলল, ইস, তার মানে স্যারের চরিত্রে গোলযোগ আছে। তা প্রতিদিন কয়টা মেয়ের দিকে তাকায় রে? ছি ছি, আমি ভাবতে পারছি না। বাবাকে বলে তো ডিভোর্সটা করিয়ে নেই, এবার কি বলিস? আয়েশা প্রচণ্ড রেগে গিয়ে ওর নাক বরাবর একটা ঘুষি দিয়ে বলল, আমার স্বামী নামে আর একটা বাজে কথা বললে এমন খুশি আরও খাবি। শাহবাজ নাক চেপে ধরে মৃদু স্বরে নাটকীয়ভাবে বলল, ও মা গো, টুরু লাভ। আয়েশা মুখ ভেঙচি কাটল। কিছুক্ষণ আবার নীরবতা। হঠাৎ একটা বিষয় খেয়াল হতেই আয়েশা বলে উঠল, ভালো কথা, তোর মতো মানুষ এত সকালে উঠেছে এটা কিভাবে বিশ্বাস করব? তুই তো নামাজ পড়ার পর বন্ধের দিনগুলোতে 12টা পর্যন্ত ঘুমাস। আজ কি স্মৃতিশক্তি হারিয়েছে তোর? শাহবাজ নিজের ভোতা হয়ে যাওয়া নাকটা মেরামত করছিল। বোনের প্রশ্ন শুনে ওর দিকে তাকিয়ে খুবই সিরিয়াস ভঙ্গিতে বলল, আমি ভীষণ চিন্তায় আছি। আমার ভবিষ্যতে আমি শঙ্কিত হয়ে উঠেছি। ভবিষ্যতে কোনো গণ্ডগোল হলে আমি রেগে গিয়ে কী করবো সেটা নিজেও জানি না। আয়েশার ভ্রু কুঁচকে গেল। খানিকটা অবাক হয়ে বলল, ভবিষ্যৎ নিয়ে কিসের টেনশন তোর? মানে তুই তো মাম্মার ব্যবসাটা সামলাবি, ছোট থেকেই তো তোর ইচ্ছা সেটা করার, তাহলে এখন কি সমস্যা? শাহবাজ স্মিত হেসে বলল,
সেটা না রে বাল, আমি অন্য কিছু কথা বলছি। মাম্মা আর খালামুনির ব্যবসাটা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে, আর আমি সেটা ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাব, এটাতে কোনো সন্দেহ নেই আমার। কিন্তু টেনশন অন্য একটা বিষয় নিয়ে।